আচ্ছা, সো অ্যাপারেন্টলি ফেসবুক লাইভে মনে হয় কোনো সমস্যা হয়, এর জন্য বেশিরভাগই এখন আবার জুমে চলে আসছো তোমরা। ব্যাপার না, ওখানে ফেসবুক লাইভে যারা দেখতেছে তারা ওখানে কনফার্ম করলেই হবে, সমস্যা নেই। ওকে, সো আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু অলরেডি আইডিয়াল গ্যাস ল এর মধ্যে একটা জিনিস দেখে আসছিলাম, বয়েলস লটা। আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি এটা স্টাডি করে আসছিলাম যে কি জিনিস, প্রেসার এন্ড ভলিউমের মধ্যে রিলেশনশিপটা, যে যখন নাকি কি থাকবে, যখন নাকি ম্যাস এন্ড টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, যেটা জিজ্ঞাসা করছিল কতজন যে ম্যাসটাও কি কনস্ট্যান্ট থাকে নাকি। ইয়েস, ম্যাসটাকেও কনস্ট্যান্ট রাখতে হয়, যে তোমাদের স্টুডেন্ট বুকে যে স্পেসিফিক লটা স্টেট করা আছে এটাই আমাদের ফলো করতে হবে। কি ব্যাপার, যে ওয়ালাইকুম আসসালাম, ফর আ কনস্ট্যান্ট ম্যাস অফ আ গ্যাস এট আ কনস্ট্যান্ট টেম্পারেচার। সো তাহলে একটা ফিক্সড ম্যাসের গ্যাস, তার যদি টেম্পারেচারও ফিক্স থাকে, তো তাহলে প্রেসার এন্ড ভলিউমের মধ্যে রিলেশনশিপটা কেমন? দে আর ইনভার্সলি রিলেটেড। দ্য প্রেসার exerted by the gas is inversely proportional to the volume it occupies. সো তাহলে এটা হলো ব্যাপার, এনে এটার অলরেডি আমরা ফর্মুলা ডেরাইভেশন দেখছি, গ্রাফ দেখছি, দেন ইনভার্সলি প্রপোর্শনাল, যে দুইটা ভেরিয়েবল যে ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান অ্যানাদার, এটা কিভাবে আমরা একটা গ্রাফ থেকে শো করতে পারি, ওই প্রসিডিওরটা আমরা শিখছিলাম। ওকে, সো তাহলে আই হোপ তোমাদের এটা মনে আছে। সো এখন আজকে আমরা যেটা দেখবো, চার্লস ল পড়বো, দেন প্রেসার ল, দ্যাট ইজ গেজ ল, ওইটা পড়বো, দেন আইডিয়াল গ্যাস। অ্যাকচুয়ালি আমরা যে আইডিয়াল গ্যাস যে চিন্তা করি, কোনো কিছু আসলে আইডিয়াল গ্যাস না, আমরা কয়েকটা স্পেসিফিক অ্যাজাম্পশন করি, ওই অ্যাজাম্পশন গুলা নিয়ে কথা বলবো। এন্ড ফাইনালি কয়টা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন গুলো দিয়ে আমাদের ম্যাথ আসবে এই চ্যাপ্টার রিলেটেড। সো তাহলে ম্যাথ গুলো করতে হবে, দেন উই উইল বি ডান উইথ থার্মোডাইনামিক্স টুডে। অলরাইট, সো তাহলে আমরা এখন এখানের মধ্যে শুরু করি। ফার্স্ট অফ অল, চার্লস ল। চার্লস লটা কি বলতেছে, লেটস সি। চার্লস লটা কি বলে দেখো, ফর আ কনস্ট্যান্ট মাস অফ গ্যাস এট আ কনস্ট্যান্ট প্রেসার। সো তাহলে এখানে কে কে কনস্ট্যান্ট? mass and pressure. Okay, so when mass and pressure are constant, তখন টেম্পারেচার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপটা কেমন? mass and pressure যখন কনস্ট্যান্ট, তখন টেম্পারেচার ইনক্রিজ করলে ভলিউম উইল অলসো ইনক্রিজ। এন্ড টেম্পারেচার জাস্ট যে কোনো টেম্পারেচার না, একটু কেয়ারফুল থাকা লাগবে। টেম্পারেচারের এখানে কি লেখা আছে দেখো তো আরিফিন, অ্যাবসলিউট টেম্পারেচার। সো হোয়াট ডাজ দিস মিন? অ্যাবসলিউট ওয়ার্ডটা অ্যাড করার মানে কি? একেবারে এক্সাক্ট টেম্পারেচারটা না, এক্সাক্ট টেম্পারেচার এটা এমনি বলে না। অ্যাবসলিউট টেম্পারেচার বলতে বোঝায় কেলভিন স্কেলের টেম্পারেচার। ওকে, বুঝতে পারছি। অ্যাবসলিউট টেম্পারেচার বলতে কেলভিন স্কেলে আমাদেরকে কি করতে হবে? উই উইল হ্যাভ টু কনসিডার দ্য টেম্পারেচারস ইন কেলভিন স্কেল। তখন দ্য ভলিউম উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। অলরাইট, সো এরকম সেম টাইপের আমরা সিমুলেশন লাস্ট ক্লাসে যেরকম সিমুলেশনটা দেখছিলাম বয়েলস লর জন্য, এরকম সেম টাইপের সিমুলেশন দেখবো। এটা তো আমরা চার্লস লটা দেখে রাখলাম, এন্ড জাস্ট এগুলা লিখাই দিচ্ছি না, বিকজ এগুলা স্টুডেন্ট বুকে একদম সুন্দর মতো লেখা আছে দেখে স্টুডেন্ট বুক থেকে আমরা পড়াই যাচ্ছি। ওকে, তো এখন চার্লস ল এর ব্যাপারটা কি তাহলে দেখা গেল, ম্যাস এন্ড প্রেসার যদি ফিক্স থাকে আর কনস্ট্যান্ট থাকে, তো তাহলে টেম্পারেচার বাড়লে ভলিউম উইল অলসো বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্যাট। কিন্তু কোন টেম্পারেচার আরিফিন? কেলভিন টেম্পারেচার। টেম্পারেচার, এক্সেলেন্ট। সো তাহলে কেলভিন টেম্পারেচারের এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে। নাও প্রেসার ল, যেখানে একটা ডিসক্রিমিনেশন করছে লোকটার নাম গে দেখে গেজ ল নাম দেয় নাই, দেখছো কত খারাপ। তো এখন এখানের মধ্যে কাজটা কি, গে লুসাক্স আদার গ্যাস ল সামটাইমস বেয়ার হিজ নেম। ঠিক আছে, মানে কি তার নাম গে সহ ওই ল বলা হয়, এন্ড সামটাইমস ইজ সিম্পলি রেফার্ড টু অ্যাজ প্রেসার ল। বাট বইয়ের মধ্যে প্রেসার লই দিছে, গেজ ল নামই নিল না। কেমন কেমন করে তো রেসিস্ট তো। হ্যাঁ, এলজিবিটি কিউ না। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে ফর আ কনস্ট্যান্ট মাস অফ আ গ্যাস এট আ কনস্ট্যান্ট ভলিউম। সো তাহলে মাসও কনস্ট্যান্ট, ভলিউমও কনস্ট্যান্ট। সো তো এখন প্রেসার আর টেম্পারেচারের মধ্যে কানেকশনটা কি? अगेन টেম্পারেচারটা কি আরিফিন? অ্যাবসলিউট টেম্পারেচার। হোয়াট ডাজ দ্যাট মিন? হ্যাঁ, কেলভিন স্কেলের টেম্পারেচারটা। Very good. So তাহলে the temperature must always be considered in Kelvin because it is the SI unit. এটা হলো অনেক বড় একটা রিজন। ওকে, সো তাহলে টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসে থাকলেও তাকে কি করতে হবে? We will have to convert it into Kelvin. অলরাইট, তো এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে। তো এইসব জিনিস আমরা ও লেভেলসে পড়ে আসছি, সো এগুলা নিয়ে আমরা বেশি ডেপথে যাচ্ছি না, বিকজ এগুলো আমরা অলরেডি জানি।
আমাদের পরের যে ফর্মুলাটা তিনটা ল মিলায়ে কম্বাইন্ড একটা ফর্মুলা আছে, ওইটা নিয়ে আমরা ডিটেইল ডিসকাশন করব, তখন তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কি কি হচ্ছে। ওকে? রুফায়দা বলতেছে হোমোফোবিক বুক। আচ্ছা, সো তাহলে এটা গেল আমাদের ব্যাপার যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ইন কেলভিন when volume and mass are constant. So তাহলে প্রেসার ভার্সাস তাহলে when pressure versus temperature graph, pressure in Pascal and temperature in which scale? Kelvin temperature. So the graph will be a straight line passing through the origin. All right? তো এটা হলো মেইন ব্যাপার। আচ্ছা, সো এই জিনিসটা তারা এখানের মধ্যে অলরেডি ড্র করেও দিছে। আচ্ছা, তো নাও আমরা একটু সিমুলেশন গুলি দেখে নেই ফার্স্টে, যে কিভাবে আমাদের এই প্রেসার লয়ের এন্ড চার্লস লয়ের ব্যাপারগুলো কাজ করে। ওকে, so let me see. আচ্ছা, সো এখন কি তোমরা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, সো নাও আমি ফার্স্টে কয়টা গ্যাস মলিকিউল পাম্প ইন করি, কয়টা গ্যাস মলিকিউল এরকম দিলাম। এখন এটার সময় কি ছিল, চার্লস লয়ের সময় কি ছিল, প্রেসার কি থাকবে, ফিক্স থাকবে, প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট, তো তখন টেম্পারেচারের সাথে ভলিউমের কানেকশন, তাই তো? তো প্রেসার হলো কনস্ট্যান্ট কত, 21.6। অলরাইট, প্রেসার হলো 21.6। এখন দেখো কি হয়, আমি যদি হিট দেই অ্যাকর্ডিং টু চার্লস ল হোয়াট মাস্ট হ্যাপেন, আরেফিন, আমি যদি হিট দেই তো তাহলে টেম্পারেচার বাড়লে কি হবে, ভলিউম কি বাড়বে নাকি কমবে? ভলিউমটা বাড়বে। ভলিউমটা বাড়বে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা এখানের মধ্যে হিট দিলাম, দেখলো ভলিউমটা কি হইছে, বেড়ে গেছে। এই যে ভলিউমটা কি হইতেছে, বেড়ে যাইতেছে। সো এখন আমরা যদি আবার কি করি, ঠান্ডা করে দেই, প্রেসার বেশি বেড়ে গেলে তার উইডথটা আর নিতে পারে না, তো তাহলে এখন যদি ঠান্ডা করে দেখো কি হইতেছে, ভলিউমটা কমতেছে না? জি ভাইয়া। প্রেসার কনস্ট্যান্ট, সো তাহলে টেম্পারেচার কমলে ভলিউম কমবে, আর টেম্পারেচার কি বলে, প্রেসার কনস্ট্যান্ট রাখার জন্য কি হবে, প্রেসার কনস্ট্যান্ট রাখার জন্য এখন যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি, সো ইন অর্ডার টু কিপ দ্য প্রেসার কনস্ট্যান্ট, তখন ভলিউমটা কি করবে, বেড়ে যাবে। বুঝতে পারতেছো? তো এটা হলো আমাদের চার্লস লয়ের জেনারেল একটা ইনভেস্টিগেশন। এটা হোপফুলি এখন সিমুলেশন দেখার পর আরো আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে আমাদের প্রেসারটা ফিক্স রাখতেছে, জাস্ট কি হচ্ছে। আচ্ছা, চ্যাটে একজন কেউ কিছু বলতেছে, কনস্ট্যান্ট সেকশনে প্রেসারের জন্য দুইটা অপশন কেন? এখানে দুইটা অপশন, একটা হলো যে ভলিউমটাকে ফিক্স রাখে, কি বলে, প্রেসারটাকে ফিক্স রেখে ওখানে ভলিউমের চেঞ্জ আসবে, আর একটা হলো প্রেসারটাকে ফিক্স রেখে টেম্পারেচারের চেঞ্জ আসবে। এটা একটু অন্যরকম ব্যাপার। আরো এখানে আমাদের কয়টা কারেকশনের ব্যাপার থাকে, তো বুঝছো রাফিদ? তো এটার জন্য এখানের মধ্যে দুইটা এরকম অপশন দেওয়া, বুঝছো? আচ্ছা, এখন এটা তো গেল আমাদের চার্লস ল। চার্লস ল এর এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা আমরা একটা কাজ করতে পারি, আমরা কলিশন কাউন্টারটা অন করলে তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো কলিশনটা আমরা এভরি 20 পিকোসেকেন্ড কয়টা কলিশন হচ্ছে ওই ব্যাপারটা আমরা দেখতে পারি। এখানের মধ্যে দেখো কয়টা কলিশন হচ্ছে, এখানের মধ্যে এরকম কলিশন রেটটা এমন আছে। ওকে, কত, 292টা। তো এখন আমরা যদি কি করি, এখন আমরা যদি একটু হিট দেই তো তখন ভলিউমটা বেড়ে গেল। এখন যদি আমি আবার ক্যালকুলেশনে দেই তো তাহলে পরে দেখো এখানের মধ্যে কি আসে, 283, যে এখানের মধ্যে ভলিউমটা বেড়ে গেছে। তো তাহলে আমাদের কি হবে, কলিশনের রেটটা আগের থেকে একটু কমে যাবে আর কি। ঠিক আছে, দেন আবার যদি আমি এরকম ভলিউমটা কমাই দেই, যে টেম্পারেচার কমাইলে ভলিউম কমে যাবে না, তো এখন আমি যদি আবার এরকম ইয়েটা দেখি কলিশন কতগুলি হচ্ছে, দেখছো কলিশনের অ্যামাউন্ট কি হলো, বেড়ে গেল না আরিফিন? জি ভাইয়া। তো তাহলে এমন হলো ব্যাপারটা। আচ্ছা, তো এখন এটা গেল আমাদের চার্লস ল। এখন আমরা যদি প্রেসার ল দেখি আর গ্যাস ল দেখি, সরি প্রেসার ল, দ্যাট ইজ গে লুসাক্স ল। তো এখন গে লুসাকের লটার মধ্যে কে কনস্ট্যান্ট থাকবে,
ভলিউম উইল রিমেইন ফিক্সড, তাই তো? ভলিউম জি ভাইয়া। ফিক্সড থাকবে, সো এখন আমি গ্যাস মলিকিউল পাম্প করলাম, ভলিউমটা ফিক্সড, ভলিউমটা চেঞ্জ হবে না। এখানের মধ্যে দেখো গ্যাস মলিকিউল গুলো আমি রিলিজ করলাম। নাও প্রথমে একটু সেটেল হোক, প্রেসারটা একটু স্টেবিলাইজ হোক, হ্যাঁ, এরপর আমরা টেম্পারেচারের চেঞ্জ আনবো। ওকে, সো এখন the pressure is more or less stable, কত 17.5 17.7 8 18.1 এরকমের ঘরে। এখন আরেফিন বলতো, আমি যদি টেম্পারেচারটা বাড়াই তাহলে কি হবে? লিডটা খুলে যাবে না? ওইটা পরে খুলবে, প্রেসার বিল্ড আপ হইতে হইতে ইয়েস ইভেন্চুয়ালি খুলবে, বাট ফার্স্টে কি হবে, টেম্পারেচার বাড়াইলে প্রেসার ইনক্রিজ হবে। প্রেসারও ইনক্রিজ হবে। সো আমরা যদি হিট দেই, প্রেসারের বারটা দেখো, প্রেসার গজের মধ্যে রিডিংটা দেখতেছো কত বাড়তেছে, টেম্পারেচার যত বাড়তেছে রিডিংটা তত এরকম ইনক্রিজ করতেছে। এখন আমি যদি ঠান্ডা করি তো তাহলে টেম্পারেচার কমতেছে, তো তাহলে দেখছো ওখানের মধ্যে প্রেসারের ভ্যালুটাও কমে যাচ্ছে না? জি ভাইয়া। এরকম যে টেম্পারেচার বাড়াইতেছি, তো এখন কি হবে, টেম্পারেচার বাড়াইলে প্রেসার বাড়বে, এন্ড টেম্পারেচার কমাইলে প্রেসার কমে যাবে। এটা হলো মেইন ব্যাপার। এন্ড প্রেসার যদি অনেক বাড়াই দেই তো তখন কি হবে, ইভেন্চুয়ালি যেই ঢাকনাটা দেওয়া আছে ঢাকনাটা উইরে খুলে যাবে বেসিক্যালি। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। দেখছো এত বেশি প্রেসার বিল্ড আপ হয়েছে যে এটা ঢাকনাটা উড়ায় ফালাই দিছে, তো এরকম। ভাইয়া এটা কি বেলুনের মতোই ভাইয়া? হ্যাঁ, দাঁড়াও একটু 1 মিনিট, আমি আসতেছি। হ্যাঁ, ভলিউমটা ফিক্স রুফায়দা। হ্যালো, এখন কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নেই, 1 মিনিট। আচ্ছা, সো তাহলে আমরা এই দুইটা জিনিস দেখে নিলাম। ফার্স্ট অফ অল কি, একটা হলো চার্লস ল আর একটা হলো প্রেসার ল। ওকে, সো এই দুইটা জিনিস আমরা এখানের মধ্যে ক্লিয়ার করে রাখলাম। হোপফুলি এখন এটা নিয়ে আমাদের কারো কোনো প্রবলেম হবে না। এখন আজকের মেইন স্পেসিফিক যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, যে আইডিয়াল গ্যাসের জন্য আমরা যে অ্যাজাম্পশন গুলি করি। ওকে, অ্যাজাম্পশন গুলি কি কি ওই ব্যাপারগুলো আমরা দেখে নিই। অ্যাজাম্পশন গুলো অ্যাকচুয়ালি কোনোটাই পুরোপুরি ঠিক না, সবগুলো অ্যাজাম্পশনে ভেজাল আছে, এর জন্য আমরা কি পাই না, কখনো ট্রু ভ্যালু পাই না। তো এখন এখানের মধ্যে লেটস সি কি বলতেছে স্টুডেন্ট বুকে। The three gas laws above were worked out from the graphs of experimental results which show distinct straight based fit lines, allowing scientists to claim them as empirical formulas or empirical law, that is laws worked out from experimental data. So তাহলে ফারিয়াকে অনেকদিন আগে মনে হয় এরকম কিছু জিজ্ঞাসা করছিলাম যে এম্পিরিক্যাল ফর্মুলা আর এম্পিরিক্যাল ল মানে কি। এম্পিরিক্যাল মানে হলো ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্ট। সো তাহলে এম্পিরিক্যাল ল মানে the laws that are actually worked out from experimental data. সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে যদিও এখানের মধ্যে আমাদের অনেক অ্যাকুরেসি নিয়ে আর অনেক প্রিকশন নিয়ে এক্সপেরিমেন্ট গুলি করা হয়, স্টিল আমাদের এগুলি রিয়েল ভ্যালুর কাছে ধারে আসে না, বিকজ আমাদের অনেক বড় বড় কয়টা অ্যাজাম্পশন করা লাগে। কি বলতেছে দেখো, হাউএভার অ্যাজিউম করে নিলে তো আমি রিয়েল ভ্যালু এমনিও পাইতেছি না। ওইটাই, তুমি এখানের মধ্যে ব্যাপারটা কি হয় বুঝছো ফারিয়া, যে অ্যাজাম্পশনটা করতেছে লাইফ ইজি বানানোর জন্য, বিকজ যদি তুমি সব ভেরিয়েবল কে চেঞ্জ হইতে দাও লাইফ যে কি হবে তুমি কল্পনা করতে পারবে না। যে প্রত্যেকটা জিনিসের ভেরিয়েবিলিটি যদি তুমি কনসিডারেশনে নাও তাহলে পরে মনে করো যে ফাইনাল অ্যান্সার পাওয়ার কোনো আশাই নাই। সুপার কম্পিউটার পর্যন্ত বিলিয়নস অফ ইয়ার্স লাগাই দিবে, তাও একটা অ্যাকুরেট ভ্যালু বের করতে পারবে না ক্যালকুলেশন করে, এমন। বুঝছো? তো এর জন্য সবসময় আমাদের অ্যাজাম্পশনের উপরেই থাকতে হয়। দ্যাটস ওয়াই উই আর মানে নেভার, সায়েন্স পুরোটাই একটা অ্যাজাম্পশন বলা যায়। এমনই অ্যাকুরেসি স্পেশালি কেমিস্ট্রি। ওইটাই, এখানে আসলে কোনো কিছুরই এরকম সার্টেনটি নাই। প্রত্যেকটা মেজারমেন্টে, যে আমরা ইউনিট 3 পড়ছি না, ইউনিট 3 তে দেখছি না প্রত্যেকটা মেজারমেন্টের একটা ইনকর্পোরেটেড আনসার্টেনটি থাকবে। তো তাহলে তুমি যা কিছুই বলতেছো ইট হ্যাজ, যত ছোটই হোক আনসার্টেনটি তো তার সাথে ইনকর্পোরেটেড থাকবেই নাকি? জি ভাইয়া। তো এটা হলো ব্যাপার। সো কি বলতেছে, however if very accurate experiments are undertaken with a variety of different gases we find that the laws are not perfectly accurate. ঠিক আছে,
তো এটা তো কোনো সারপ্রাইজ না, বিকজ আমাদের এখানের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। কি জিনিস? ফর এক্সাম্পল, Charles' law suggests that if we reduce the temperature to 0 Kelvin, the gas volume would become 0. মানে কি volume of the gas will become 0 মানে কি মলিকিউল গুলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এটা কি পসিবল আসলে? যে টেম্পারেচার যদি 0 বানায় দেই, টেম্পারেচার তো ভলিউমের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সো তাহলে টেম্পারেচার 0 মানে ভলিউম 0 হয়ে যাবে। মানে জাস্ট বিফোর অ্যাবসলিউট 0 দেয়ার ওয়াজ সামথিং ইন এক্সিস্টেন্স, টেম্পারেচার 0 বানাই দিছো, ওটা এক্সিস্টেন্সের বাইরে চলে গেছে, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এটা তো আসলে হয় না, ঠিক আছে? তো এখন this does not happen and the gas volume cannot reduce to less than the combined volume of its molecule. যে মলিকিউল গুলির নিজেদের at least জায়গা পর্যন্ত তো আমাদের কি করতে হবে, অকুপাই করে রাখতে হবে, আর না হলে তো তারা এক্সিস্টেন্সই থাকবে না, তাই না? আচ্ছা রুফাইজা কি বলতেছো? তাহলে ভুল অ্যানসার করলে অ্যাজাম্পশন ধরে না কেন? তুমি তো এখানের মধ্যে অ্যাজিউম করে যতটুকু বেস্ট অ্যানসার আনা যায়, ওই অ্যাজিউম করেও তুমি ওই অ্যানসারের কাছে দ্বারা যাইতে পারো না, এর জন্যই তোমারটা ভুল বলে, বুঝছো রুফায়দা? ভাইয়া কিন্তু আমরা যা কোশ্চেন আনসার করি ওটা তো ভাই আমরা এজিউম করেই আমরা করি, রং হোক কারেক্ট হোক এজিউমই তো করি না আমরা ভাই। এখন অ্যাজাম্পশন করলেই তো হবে না, অ্যাজাম্পশনটা তোমার লজিক্যাল একটা অ্যাজাম্পশন হইতে হবে, অর সায়েন্টিফিক কমিউনিটি আচ্ছা। যেটাকে একসেপ্ট করছে ওরকম অ্যাজাম্পশনের মধ্যে, অর ওইরকম ইনস্ট্রাকশন ফলো করে করে যাইতে হবে আর কি, বেসিক্যালি। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সো এখন the three gas laws are idealized মানে কি, and would work perfectly if we could find a gas that did not suffer from real world difficulties that real gases have. So তাহলে actually ideal gas is not a real gas, ঠিক আছে? আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের মধ্যে কি থাকবে? আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের মধ্যে there are ভাইটাল ডিফারেন্সেস, যেগুলো জিনিস এই যে আইডিয়াল গ্যাসের মধ্যে আমরা কি কি অ্যাজিউম করে নেই দেখো, হাস্যকর কয়টা জিনিস। ফার্স্ট অফ অল, দ্য মলিকিউলস হ্যাভ নেগলিজিবল সাইজ। সো তাহলে মলিকিউল গুলার বলতে গেলে কোনো ভলিউমই নাই, এটা কোনো কথা? মলিকিউল গুলার কোনো সাইজই নাই, দে আর ডটস। ওকে, মলিকিউল গুলা হলো ডট। দেন প্রত্যেকটা মলিকিউল আইডেন্টিক্যাল হইতে হবে। কোন মলিকিউল, যে প্রত্যেকটা গ্যাস পার্টিকেল আইডেন্টিক্যাল হইতে হবে। এখন হাইড্রোজেনের মলিকিউল অক্সিজেনের মলিকিউল তো সেম না, তাই না? সো তাহলে এরকম আলাদা। এরপরে কি, অল কলিশনস আর পারফেক্টলি ইলাস্টিক, যে গ্যাস মলিকিউল গুলা একজনের সাথে আরেকজন যখন নাকি কোলাইড করবে, বা তারা কন্টেইনার ওয়ালের সাথে যখন নাকি কোলাইড করবে, the collisions will be elastic, মানে কি they will not lose any energy when they collide with one another. বাট এটাও তো ট্রু না, অ্যাকচুয়ালি ফ্রিকশনের জন্য তো আমাদের কাইনেটিক এনার্জির থেকে অন্য ফর্মে চলে যায়, তো এটা একটা সমস্যা। and the time of a collision is significantly smaller than the time between collisions, যে কলিশন টাইম, যে জাস্ট হিট করে আবার দূরে সরে যায়, যে কলিশন টাইমটা খুবই কম, যে the time of contact between the two molecules is very very low, and তারা যতক্ষণ সেপারেট থাকে, যে কলিশন না করার সময়, মানে কি তুমি স্পেসিফিক দুইটা মলিকিউল নিয়ে চিন্তা করতেছো, তারা অনেকক্ষণ ঘুরে 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 এসে জাস্ট ওয়ান স্প্লিট সেকেন্ডের জন্য তারা কোলাইড করলো, দেন আবার তারা অনেকক্ষণ ঘুরে ঘুরে এসে দেন আবার কোলাইড করবে। সো তার মানে কি, টাইম বিটুইন কলিশনস ইজ ভেরি ভেরি লার্জ দেন টাইম ডিউরিং কলিশন। বুঝতে পারছো? তো তাহলে পরে এটা হলো ব্যাপার। তো এরপরে কি বলতেছে, the molecules exert no force on each other except during collision। তো তাহলে তারা বলতে চায় যে পটেনশিয়াল এনার্জি যে আছে, যে একজন যে আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্সে অ্যাট্রাক্ট করবে বা বন্ডিং এর মধ্যে তাদের একটা ব্যাপার আছে, ওই ব্যাপারটা এখানের মধ্যে কনসিডারেশন থেকে বাদ দিয়ে দিতেছে, বলতেছে কোনো পটেনশিয়াল এনার্জি নাই, ঠিক আছে? দেন বলতেছে কি, there are enough molecules so that statistics can be applied। এইখানে ব্যাপারটা কি, তোমরা সবাই তো S1 করছো নাকি? তোমরা স্ট্যাটিস্টিক্সে স্যাম্পল সাইজ বলতে একটা জিনিস পড়ছো না, প্রবাবিলিটির মধ্যে? স্ট্যাটিস্টিক্স ব্যাপারটাই হলো একটা ভুগিচুগি মার্গা ম্যাথ, বুঝছো? সে জাস্ট একটা ট্রেন্ড ফলো করে সে কি করবে, তোমাকে একটা ওই ট্রেন্ড ওয়াইজ প্যাটার্ন ওয়াইজ একটা অ্যানসার দিবে। এটা যে কখনো অ্যাকিউরেট হবে এমন কোনো গ্যারান্টি নাই। ওকে, তো এখানে স্যাম্পল সাইজ যত বড় হবে তত আমরা ভালো মতো কি করতে পারবো, একটা অ্যাজাম্পশন লাগাইতে পারবো। স্যাম্পল সাইজ যত ছোট হবে তত সমস্যা। কেমন ব্যাপার, ব্যাপারটা খেয়াল করো মোস্তাকিম,
মনে করো আমার কাছে একটা কয়েন আছে, ওকে? এখন একটা কয়েনের কয়টা সাইড? দুইটা সাইড। সো এখন আমি যদি এটাকে টস করি, সো ইদার যে কোনো একটা সাইড হিসেবে এটা ড্রপ করবে, তাই তো? সো তাহলে জি ভাইয়া। একটা কয়েনকে ফ্লিপ করলে আমার অ্যাকচুয়ালি হেড পাওয়ার প্রবাবিলিটি কত? হাফ। টেইল পাওয়ার Half. প্রবাবিলিটি হাফ। দ্যাটস ভেরি গুড। সো তাহলে একটা কয়েন টস করলে তার কি অ্যাকচুয়ালি যে ইদার একটা হেড দিবে আর একটা টেইল দিবে। এখন মনে করো তুমি জাস্ট দুইটা কয়েন নিছো, দুইটা কয়েন নিয়ে এমন কি হইতে পারে না যে তুমি একবার টস করলে হেড আসছে, পরের বার আরেকটা কয়েন টস করলে ওইটাও হেড আসলো? হইতে পারে না? হ্যাঁ। তো তাহলে তখন তোমার কি প্রবাবিলিটিটা মিলতেছে? তোমার তো প্রবাবিলিটি সাজেস্ট করতেছিল যে দুইটা কয়েন আছে, তো একটা হেড আসলে আরেকটা টেইল আসবেই, বিকজ প্রবাবিলিটি হলো 50-50। কিন্তু তোমার স্যাম্পল সাইজ ছোট দেখে এই ব্যাপারটা তুমি করতে পারো না। দেন মনে করো তুমি 10টা কয়েন নিলা, স্যাম্পল সাইজ একটু বাড়াইলা, নাও 10 বার টস করলে যে 10 বারই যে হেড আসবে ব্যাপারটা একটু আনলাইকলি, বিকজ বায়াসড কয়েন ছাড়া আনবায়াসড কয়েন যদি হয় সো তাহলে বারবার এরকম হেড আসা আনলাইকলি। বাট স্টিল দেয়ার ক্যান বি সিচুয়েশন সামথিং লাইক দিস যে 7বার হেড আসলো, 3বার টেইল আসলো। আগেরটা থেকে যে দুইটা কয়েনের থেকে ভালো সিচুয়েশন যে ক্লোজ টু 50-50 বাট স্টিল নট এনাফ। এখন তুমি স্যাম্পল সাইজ আরো বাড়াইলা, এখন তুমি 100টা কয়েন নিলা। এখন 100টা কয়েনের মধ্যে এরকম হইতে পারে যে 56টা আসলো হেড, 44টা আসলো টেইল। সো তাহলে আরো ক্লোজ টু 50% বাট স্টিল নট এনাফ। তুমি যত স্যাম্পল সাইজ বাড়াবা তত তোমার প্রবাবিলিটিটা কি হবে? যা অ্যাকচুয়ালি আসার কথা ওইটার কাছাকাছি আসবে, তাই না? তো স্যাম্পল সাইজের সিগনিফিকেন্সটা হলো এরকম। বুঝতে পারছো স্যাম্পল সাইজের ব্যাপারটা? যে এনাফ মলিকিউল আমাদের প্রেজেন্ট কেন থাকতে হবে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে পারার জন্য। মুস্তাকিম? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। সো তাহলে এরপরে লাস্ট যেই অ্যাজাম্পশনটা, দ্য মোশন অফ দ্য মলিকিউলস ইজ র্যান্ডম, এটা আসলে ব্যাপারটা এরকমই যে গ্যাস পার্টিকেল তো এরকম র্যান্ডম কন্টিনিউয়াস মোশনে থাকে। নাও এখন এই সব অ্যাজাম্পশন গুলি একসাথে মিলায় কি করা হয়েছে দেখো। অ্যাজিউমিং অ্যান আইডিয়াল গ্যাস উই ক্যান কম্বাইন দ্য 3 গ্যাস লস। কোন 3টা গ্যাস ল? লেটস সি। সরি, আচ্ছা। তো এখন এখানের মধ্যে আমাদের গ্যাস ল গুলোর মধ্যে কি কি ছিল? একটা হলো প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, একটা প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, একটা প্রেসার ইজ, এটাতে তো প্রেসার না, সরি, ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আচ্ছা, সো তাহলে এখন যদি আমরা এখানের মধ্যে ব্যাপারটা দেখি কি আসে, লেটস সি। ফার্স্ট অফ অল প্রেসার এন্ড ভলিউম, আমরা প্রত্যেকটাতে একটা জিনিস কনস্ট্যান্ট আছে, mass and temperature constant। এইখানের জন্য এখানে mass and volume constant, আর এখানের জন্য mass and pressure constant। এখন এই সবগুলা প্রপোর্শনালিটি যদি আমরা একসাথে নেই ব্যাপারটা দেখো কি হয়। ব্যাপারটা এরকম লেখা যায় না, দেখো তো। প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইটা, আর প্রেসার ইজ প্রপোর্শনাল টু এইটা। এই দুইটাকে যদি আমি একসাথে লিখে দেখো তো ব্যাপারটা কি হয়। এমন লেখা যায়, দেখো তো ফারহান। প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, একসাথে এরকম লেখা যায় না? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে প্রেসার হলো টেম্পারেচারের সাথে, যে ব্যাপারটা এরকম বেসিক্যালি যে টেম্পারেচার বাই ভলিউম। সো তাহলে নিউমিনেটরের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ডেনোমিনেটরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এমন ব্যাপার। তো এখন ভলিউমটাকে এই পাশে নিয়ে আসো। টেম্পারেচার তো ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি না? হ্যাঁ, এই যে এখন ভলিউমটাকে এই পাশে নিয়ে আসতেছো, তাহলে এখন দেখো সবকিছু এখন মিলে যাবে। কি হচ্ছে? তাহলে ভাই টির জায়গায় যদি আমরা আবার ভি দেই তো ভি বাই ভি 1 হয়ে যায় না? না না, এখানের মধ্যে দেখো প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এন্ড ভলিউমটা ইকুয়েশনের ওই পাশে নিয়ে গেলে প্রেসার আর ভলিউমটাও কি
ইনভার্সলি প্রপোর্শনাল। সো তাহলে তিনটা লই আমরা একসাথে মিলাইলাম না এখানে? জি ভাই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমাদের আরেকটা জিনিস কি আছে দেখো, আমরা দাঁড়াও তোমাদের সিমুলেশনটার মধ্যে আরেকবার নিয়ে যাই। সিমুলেশনের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখায়। সিমুলেশনটায় আমরা একটা জিনিস দেখে নেই, তো তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কি দেখতেছি। আচ্ছা, তো এখন আমরা একটা ব্যাপার দেখে দাঁড়া, একটু ঠান্ডা করে নেই এটাকে। এখন লেটস সি ভলিউম এন্ড টেম্পারেচার একই সাথে আসলে ফিক্স রাখা সমস্যা। আচ্ছা, এখানের মধ্যে একটা কাজ করে দেখো, আমি কোনো হিট দিব না। দেখো টেম্পারেচার 430 কেলভিন আছে না ফারহান? টেম্পারেচার যে 430 কেলভিন আছে আমি এইটাই রাখলাম। হোয়াট আই উইল জাস্ট ডু, দেখবা তুমি প্রেসারের ভ্যালুগুলা খেয়াল করবে। ওকে, আমি জাস্ট কি করব, নাম্বার অফ গ্যাস মলিকিউল বাড়ায় দিতেছি। দেখো টেম্পারেচার কিন্তু ফিক্সড আছে, ভলিউম প্রেসার তো ফিক্সড বাড়বে আছে। অবভিয়াসলি। তো এখন এখানের মধ্যে প্রেসারটা কি করতেছে, ইনক্রিজ করতেছে না? বিকজ নাম্বার অফ জি গ্যাস ভাই। মলিকিউল যত বাড়বে তত কি করবে, বেশি বেশি মলিকিউলস আর নাও প্রেজেন্ট টু কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়ালস। সো দ্য গ্রেটার দ্য নাম্বার অফ কলিশনস আর দ্য গ্রেটার উইল বি দ্য প্রেসার, নাকি? জি ভাই। সো তাহলে এইটা হলো আমাদের মেইন ব্যাপার, যে প্রেসারটা কার সাথে আবার ডিরেক্টলি প্রপোর্শনাল, নাম্বার অফ মলিকিউলের সাথে। অর আরেকটা ব্যাপার বলা যায় যে নাম্বার অফ মোলস। মোলস কি ছিল, মোলস এর ডেফিনেশন মনে আছে? 1 মোল মানে কি? 1 মোল অফ এনি সাবস্টেন্স মানে কি? যে 1/12 অফ কার্বন কি জানি না ভাই। এই অবস্থা আরে ভাই আমি ভুলে গেছি ভাই। আপনার ভাইকে বলতে হবে নাকি? না না ভাই ভাই। হ্যাঁ ওই যে 6.02 ইনটু কত জানি ওই তো, যে কোনো সাবস্টেন্সের 1 মোল অফ এনি সাবস্টেন্স হ্যাজ অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস, তাই না? ও আচ্ছা আচ্ছা, অ্যাভোগাড্রো। জি ভাইয়া। ঠিক আছে, যে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ পার্টিকেলস থাকবে, এমন টাইপের ব্যাপার। তো এখন আমি যদি এখানে যে গ্যাস মলিকিউল আরো বাড়ায় দেই, দেখো প্রেসার আরো কত বেড়ে যায়। তো তাহলে প্রেসারটা কি, নাম্বার অফ মোলস অফ গ্যাস কতটুকু প্রেজেন্ট আছে, আর কতগুলা প্রেজেন্ট আছে ওইটার উপরও সে কি করবে, ডিপেন্ড করবে। অলরাইট, তো তাহলে এটা হলো আমাদের ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার, যেটা আমাদের এই ফর্মুলা ডেরাইভেশনের জন্য লাগবে। সো আমরা এই জন্য এটা দেখাই নিলাম। ওকে, সো লেটস গো ব্যাক টু দা স্ক্রিন শেয়ার অফ দা আইপ্যাড। দাঁড়াও আরেকবার স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই। এই যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, মোলের ব্যাপারটা। The mole, abbreviated MOL, mole, is the SI unit used to measure the amount of substance. 1 mole of a substance is defined to consist of Avogadro number of molecules of that substance. That is Na, Avogadro number, is the symbol for Avogadro number. কত? 6.02 into 10 to the power 23. এটার মধ্যে আমরা আসবে একটু পরে, আসতেছি। সো হোয়াট উই ওয়ার অ্যাকচুয়ালি ডুইং, এখানের মধ্যে প্রপোর্শনালিটির ব্যাপার দেখতেছিলাম। সো তাহলে প্রেসার আরেকটা জিনিসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, কার সাথে? নাম্বার অফ মোলস অফ গ্যাস, নাকি আরিফিন? জি ভাইয়া। সো তাহলে প্রেসারটা নাম্বার অফ মোলস অফ গ্যাসের সাথেও ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে পরে আমরা যদি এইটাকেও এই ইকুয়েশনের মধ্যে ইনকর্পোরেট করি, হোয়াট উইল হ্যাপেন? এমন লেখা যায় না, প্রেসার into volume is proportional to number of moles of gas into temperature, এমন লেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এখন ফারহান বলো তো, আমাদের প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য কি করতে হয়? ভাই একটা কনস্ট্যান্ট আনতে হয়। একটা কনস্ট্যান্ট আনতে হয়। ইন দিস কেস the constant is R. রেজিস্ট্যান্স ভাই। R টা কি জানো? কেমিস্ট্রিতে কিন্তু পড়ছো তোমরা R।
আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, এটা আইডিয়াল অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এমন টাইপের একটা ব্যাপার। কি জিনিস এটা আমরা এখন যাই। সো আমাদের ফর্মুলা ডেরিভেশনের ব্যাপারটা দেখা শেষ। যদিও ডেরিভেশন আসবে না, তোমাদের স্টুডেন্ট বুকে নাই মানে এটা আসবে না, ওকে, বাট স্টিল আমরা জাস্ট দেখে রাখলাম যে সিচুয়েশন গুলি কিভাবে করে রিলেট করা যায়। আমরা এখন স্টুডেন্ট বুক থেকে দেখবো ব্যাপারগুলো, ওকে। তো কি বলতেছে, লেটস সি। তারা জাস্ট বললো যে এই তিনটা গ্যাস ল একসাথে কম্বাইন করে কি করা যাবে, এই তিনটা গ্যাস ল একসাথে কম্বাইন করে উই ক্যান ডেরাইভ আ ফর্মুলা। সো এই ফর্মুলাটা তারা যে PV is equal to nRT, এই ফর্মুলা যে আমরা দেখলাম এটাকে বলা হয় ইকুয়েশন অফ স্টেট অফ আইডিয়াল গ্যাস। কি জিনিস ওটা দেখতেছি। ফার্স্টে স্টুডেন্ট বুকটা আমরা একটু পড়ে নেই, অলরাইট। সো লেটস সি, assuming an ideal gas, we can combine the three gas laws to produce a single equation relating pressure, volume, temperature and amount of gas. Here PV is equal to NKT. P দিয়ে হলো কি প্রেসার, V দিয়ে ভলিউম, T দিয়ে টেম্পারেচার, ক্যাপিটাল N দিয়ে কি জিনিস আর K দিয়ে কি জিনিস। ক্যাপিটাল N দিয়ে হলো নাম্বার অফ মলিকিউলস, ওকে। আমি এই দুইটা ইকুয়েশন একটা কাজ করি, আমি এই দুইটা ইকুয়েশন ফার্স্ট একটু নোটপ্যাডে লিখে দেই, তো তাহলে যেন তোমাদের এগুলো মনে থাকে, পরে আমি আবার স্টুডেন্ট বুকে আসতেছি। আচ্ছা, সো ফার্স্টে এখানের মধ্যে কোন টার্মটা কি মিন করে। আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, পি হলো প্রেসার, ভি হলো ভলিউম, এন হলো নাম্বার অফ মোলস। এটা হলো স্মল এন, ব্যাপারটা মনে রাখবা। এন দুইটা তো দুই ইকুয়েশনে একটু কনফিউজ হয়ে যায় অনেকজন, বাট ব্যাপারটা আমি দেখায় রাখতেছি। আর টিটা হলো টেম্পারেচার, বাট টেম্পারেচারটা কোন স্কেলে আরিফিন? কেলভিন স্কেল। ভেরি গুড। সো তাহলে টেম্পারেচার ইন কেলভিন স্কেল, এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে, ওকে। সো দিস ইজ অ্যান ইকুয়েশন হুইচ ইজ কল্ড দ্য ইকুয়েশন অফ স্টেট। স্টুডেন্ট বুকে দেখবো আমরা জাস্ট কোন টার্ম কি মিন করে ওগুলো লিখে রাখলাম। and there is another equation, PV is equal to NKT। এখানের মধ্যে P টা কি, সরি, P টা কি, P is the pressure, V is for volume, N is for number of molecules, K is called Boltzmann constant, okay. K is called what? Boltzmann constant, and T is the temperature. Again temperature টা কিসে? Kelvin scale. all right. সো তাহলে কোন টার্ম কি মিন করে আর কোন টার্ম কি রিপ্রেজেন্ট করে এই ব্যাপারগুলো আমরা নোটবুকের মধ্যে লিখে রাখলাম। এখন আমরা স্টুডেন্ট বুক থেকে দেখি ব্যাপারগুলো তারা কি কি বলতে চাইতেছে, ওকে। আচ্ছা, সো ওভার হিয়ার লেটস সি কি বলে। তারাও লিখে দিছে এখানে, where n is the number of molecules of the gas and k is the Boltzmann constant, the temperature must be কিসে, must be absolute temperature in Kelvin। সো তাহলে আমাদের অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল which is Kelvin স্কেল, এই জিনিসটাকে আমাদের কনসিডারেশনে নিতে হবে। সো এই ব্যাপারটা খুবই কেয়ারফুল থাকা লাগবে, বিকজ ফর্মুলা তো দেওয়া থাকে, জাস্ট টেম্পারেচার যে কেলভিনে নিতে হবে এটা তো আর ফর্মুলা শিটে লেখা থাকে না। সো তাহলে এই জায়গাতেই স্টুডেন্টরা মেস আপ করে, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ডিরেক্টলি ওইটা দিয়ে ক্যালকুলেশন করে দেয় আল্লাহর নামে, ঠিক আছে। এমন অবস্থা জানি বিসমিল্লাহ বলে শুরু করলে পরে মদ খাইলে পরে মনে হয় এটা হারাম থেকে হালাল হয়ে যাবে, এমন অবস্থা। এখন তোমার তো ফর্মুলা জানলেই হবে না, তোমার কোন কোন জিনিসগুলো বসাইতে হবে ওই ব্যাপারগুলো তোমার ক্লিয়ার হইতে হবে, ওকে। সো তাহলে এটা হলো ব্যাপার। সো লেটস সি এরপর কি বলে। দিস ইজ নোন অ্যাজ দ্য ইকুয়েশন অফ স্টেট ফর অ্যান আইডিয়াল গ্যাস এক্সপ্রেসড ইন টার্মস অফ নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট। সো তাহলে এইটাকে, সরি আমি নিচেরটা বলতেছিলাম ভুলে, উপরেরটাকে বলা হয় ইকুয়েশন অফ স্টেট, ঠিক আছে। আচ্ছা, sometimes a more practically useful version can be used which refers to large quantities of gases। যে অনেকগুলা গ্যাস মলিকিউলের নাম্বার যদি অনেক বেড়ে যায়, তো তাহলে গ্যাস মলিকিউলের নাম্বার না দিয়ে কি করা হয়, তাকে মোলে রিপ্রেজেন্ট করা হয়, যে নাম্বার অফ
মোল অফ গ্যাস, তো তাহলে পরে তখন ওইটা থেকে আমাদের আরো ইজিলি বোঝা যায় যে এত মোল গ্যাস আছে মানে কতগুলি নাম্বার অফ পার্টিকেল আছে, এমন টাইপের ব্যাপার। তো তাহলে as we may find in a balloon for example, যে বেলুনের মধ্যে আমাদের কয়টা নাম্বার অফ পার্টিকেল আছে আর কয়টা মলিকিউল আছে ওইটা থেকে কি ইজিলি বের করা যাবে, আর কি বললে ভালো মতো আমরা বুঝতে পারবো কত মোল অফ গ্যাস আছে ওই এর ভিতরে, বেলুনের ভিতরে। কি বলতেছে, if we change from the Boltzmann constant K to using gas constant for entire moles, so তাহলে PV is equal to nRT, এখানের মধ্যে অ্যাকচুয়ালি কিভাবে হয়, K is equal to, এখানের মধ্যে কাজটা কি, n by na into r, so তাহলে K that is Boltzmann constant, এটা অ্যাকচুয়ালি কি, Boltzmann constant হলো total number of molecules divided by Avogadro's number into universal gas constant। so এখানের মধ্যে কি হয়, PV is equal to nkt ছিল যে, so তাহলে PV is equal to nkt, এখন k এর জায়গায় যদি এটা বসাই, সরি উল্টা লিখছি, Avogadro number divided by n, Avogadro number divided by n into r into t, so তাহলে এখানে থেকে আমাদের কি আসবে, we will get pressure into volume is equal to number of moles into universal gas constant into temperature। এই ব্যাপারগুলো তোমাদের লাগবে না, ডেরাইভেশন কিভাবে আসছে, সো তাহলে এই জিনিসগুলো দেওয়া নাই। ওকে, সো জাস্ট আমাদের ডিরেক্টলি দেওয়া আছে কি, যেখানে n is the number of moles of the gas and r is the universal gas constant which has a value of this, যে 8.31 joule per kg per mole। আচ্ছা, তো এখন মোলের ব্যাপারটা তো অলরেডি আমরা দেখছিলাম, তো তাহলে ফর 1 মোল অফ গ্যাস যে PV is equal to কি ফারহান, nRT। তো এখন নাম্বার অফ, আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। জি ভাইয়া। জি ভাইয়া দেখতেছি। এখানের মধ্যে কি বলতেছিলাম যে PV is equal to তো nRT, এটা তো আমাদের ফর্মুলা। তো এখন আমাদের মোল অফ গ্যাস যদি 1 মোল অফ গ্যাস থাকে, সো তাহলে n এর ভ্যালু কত হবে, 1 হবে না ফারহান? জি ভাইয়া। সো তাহলে n এর ভ্যালু যদি 1 হয়, সো তাহলে কি PV is equal to 1 into RT, সো তাহলে PV is equal to RT। সো এই কথাটা RT বলছে এখানে যে for 1 mole of an ideal gas pressure into volume is equal to R into T। তো এখন বলতেছে comparing this with the equation of state, সো তাহলে PV is equal to Avogadro number of particle into Boltzmann constant into temperature। তো এগুলা করলে পরে কি হবে, এখানের মধ্যে 6.02 into 10 to the power 23 into universal কি বলে into Boltzmann constant, এটা করলে পরে আমাদের কি আসতেছে, r এর ভ্যালু আসতেছে। সো তাহলে K is equal to R divided by Avogadro number of particle। তো এটা হলো ব্যাপার, K is equal to universal gas constant divided by Avogadro number of particle। ওকে, তো এখন এখানে থেকে ফাইনালি তারা কি করছে দেখো, এখানে থেকে ফাইনালি ইকুয়েশন আমরা আগে দেখছিলাম, আরেকবার দেখে নিব। সো PV is equal to nKT, that's very good। সো এখন এখানের মধ্যে কি লিখতেছে, and there's an alternative equation for kinetic theory of gases, কি জিনিস, pressure into volume is equal to 1/3 nmc squared। এই ইকুয়েশন কিভাবে আসছে, এটা আমাদের বের করা যায় মোমেন্টামের একটা ক্যালকুলেশন দিয়ে বের করা যায়। তোমাদের আমি একটা টাস্ক দিব যে মোমেন্টামের এরকম একটা ক্যালকুলেশনের ম্যাথ দিব, যেটা করলে পরে তোমাদের এটার আইডিয়াটা ক্লিয়ার হবে যে প্রেসারের সাথে ভেলোসিটির কানেকশনটা কিভাবে হয়। ওকে, সো এখন এই দুইটা ইকুয়েশনকে যদি একসাথে বসাই যে PV is equal to এইটা, আবার PV is equal to এইটা, সো তাহলে 1/3 nmc squared is equal to nkT। তো তাহলে এখানে থেকে
যদি আমরা ইকুয়েশনের দুই পাশে কি করলাম, এখানের মধ্যে আমরা ডেরিভেশনটা দেখি লাইন বাই লাইন কি হচ্ছে এখানের মধ্যে। দেখো তো, এই জিনিসটা জুম ইন করে নেই। আচ্ছা, সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। ফার্স্ট অফ অল 1/3 nmc স্কয়ার ইজ ইকুয়াল টু nkt। তো তাহলে ফার্স্টে n কাটাকাটি নাকি, n কাটাকাটি হয়ে গেল। সো তাহলে পরের লাইনে কি 1/3 mc স্কয়ার্ড ইজ ইকুয়াল টু kt। আচ্ছা, এখন আমরা কি করতে চাই, আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা ডেরাইভ করতে চাই। সো তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি রাফিদ? হাফ mv স্কয়ার, রাইট? সো তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা হলো হাফ mv স্কয়ার। সো তাহলে আমাদের 1/3 আছে, এখানে কি করতে হবে 1/2 বানাইতে হবে। সো তাহলে 1/3 থেকে 1/2 বানানোর জন্য হোয়াট উই নিড টু ডু, 1/3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1/2 হবে? 3/2 ভাইয়া। 3/2 মাল্টিপ্লাই করতে হবে। সো তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 3/2। সো তাহলে 3/2 ইনটু ইনিশিয়ালি যা ছিল 1/3 mc স্কয়ার্ড, এখন এখানে kt ছিল। সো তাহলে kt এর সাথে 3/2 এখানে মাল্টিপ্লাই হলো। সো এখন 3 কাটাকাটি চলে গেলে পরে হাফ mc স্কয়ার্ড, that is the kinetic energy will be equal to what, 3/2 into kt। তো এইভাবে করে তারা এই ইকুয়েশনটা ডেরাইভ করছে, বুঝতে পারছো? তো তাহলে এখানের জন্য কাজটা কি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হোয়াট, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 kt। এখন এই কোশ্চেনটা কাকে জিজ্ঞাসা করা যায়, লেট মি সি। ফারিয়া, ফারিয়া বলো তো এই সিটা কোন সি? এই যে ভেলোসিটিটা, এটা কোন ভেলোসিটি? ফারিয়া কি কিছু বলছো? আমি শুনতে পাই নাই, দেখলাম মাইক আনমিউট করছো দেন। ভেরি গুড রাফিদ, দিস ইজ দ্য রুট মিন স্কয়ার ভেলোসিটি। ফারিয়া শুনতে পাচ্ছ না? বাকি সবাই তো শুনতে পারতেছে। বাকি সবাই শুনতে পাচ্ছ না? জি ভাইয়া। আচ্ছা ও আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। ফারিয়া এটাই বলতেছিল, ওকে, তো তাহলে সমস্যা নাই। সো এটা কি, দিস ইজ দ্য আরএমএস ভেলোসিটি দ্যাট উই হ্যাভ প্রিভিয়াসলি ডিসকাস। যে লাস্ট দিন আমরা যে এত এলাবোরেটলি রুট মিন স্কয়ার স্পিড নিয়ে ডিসকাস করছিলাম। সো তাহলে রুট মিন স্কয়ার করে যে ভেলোসিটি পাই ওইটাকে স্কয়ার করলে যা আসে ওইভাবে করে আমরা নিচে এটা, ওকে। সো তাহলে we saw the above equation in section 8a.3 and this is the derivation that shows that is consistent consequence of the kinetic theory of gases। যে আমরা কি বলছিলাম, average random kinetic energy is directly proportional to the temperature, right? Average random kinetic energy is directly proportional to the temperature of the substance। তো টেম্পারেচার যত বাড়বে এভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে, টেম্পারেচার যত কমবে এভারেজ কাইনেটিক এনার্জি তত কমে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি বললাম? সো এই জি ভাইয়া। ব্যাপারটা আমরা বুঝতে পারতেছি যে এটা তো আমাদের কাইনেটিক এনার্জি না। সো তাহলে দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি। 3/2 একটা কনস্ট্যান্ট ভ্যালু, k হলো একটা কনস্ট্যান্ট। সো তাহলে কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট, টেম্পারেচার ইন কেলভিন। তো এটা হলো আমাদের মেইন ব্যাপার। সো দ্যাট ইজ ইট উইথ থার্মোডাইনামিক্স। আমাদের থার্মোডাইনামিক্স এর চ্যাপ্টার শেষ। সো আজকের এত লেকচারটা ছোট? তো আজকের লেকচারটা আমাদের ছোট হয়ে গেছে। আর এই টপিক গুলো ছোট, বলছিলাম যে অনেকজনই তোমরা কনসার্ন ছিলা যে ইউনিট 4 কেন শেষ হচ্ছে না, এমন এমন ব্যাপার। সো আসলে ইউনিট 5 এর টাইম খুবই কম লাগবে, তো এর জন্য ইউনিট 4 এর ব্যাপারগুলো আমরা অনেক বিল্ড আপ করে করে সুন্দর মতো শেষ করতেছিলাম। আচ্ছা, তো এরপরে আমরা সানডেতে ফার্স্ট কাজ হবে চেক পয়েন্ট কোয়েশ্চেন অফ দা থার্মোডাইনামিক্স চ্যাপ্টার, এগুলো শেষ করা এন্ড এক্সাম প্র্যাকটিসের কোয়েশ্চেন গুলা করা। এন্ড কালকে, হ্যাঁ কালকে ফ্রাইডেতে
5 to 7 তোমাদের ইউনিট 4 এর পার্টিকেল ফিজিক্স এর কয়টা জিনিস বাকি আছে ওইগুলা জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। অলরাইট, সো তাহলে কালকে ফ্রাইডে ইউনিট 4 পার্টিকেল ফিজিক্স 5টা থেকে 7টা আমরা এই টাইমটায় পার্টিকেল ফিজিক্স এর যে ব্যাপারগুলি বাকি রেখে আসছিলাম ওগুলা জিনিস ডিসকাস করব। এন্ড ওগুলার তো চেক পয়েন্ট কোশ্চেন গুলো করা বাকি। সো তাহলে কালকে আমরা ডিসকাস করে শেষ করব এন্ড নেক্সট উইকের ফ্রাইডেতে উই উইল কমপ্লিট দা ইউনিট 4 চেক পয়েন্ট কোশ্চেনস এন্ড এক্সাম প্র্যাকটিস কোশ্চেনস এন্ড যত কিছু বাকি থাকুক। হ্যাঁ, সো তাহলে পার্টিকুলার ছোট করে একটা সামারি দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ, পার্টিকেল ফিজিক্স এর ওই যে আমরা কালকে শেষ করে দেন ওখানে একটা রিভিউ দিব, দেন তোমরা চেক পয়েন্ট কোশ্চেন গুলো করে নেক্সট উইকে জমা দিবা। বুঝতে পারছো মুস্তাকিম? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ সামারি দিব, এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, রাফিদ কি বলতেছো? স্যার নোটস কি কি কপি করব লেকচার 2, 3 এন্ড 4 এর নোটসটা? হ্যাঁ, ওখানের মধ্যে আসলে নোটস অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এরকম যে তোমার যা যা জিনিস কয়টা ব্যাপার লেখা লাগে ওগুলা যেগুলো আন্ডারলাইন করে দেই বইয়ের মধ্যে, যে আন্ডারলাইন বলতে এরকম হাইলাইট করে দেই, এই হাইলাইটেড জিনিসগুলো অ্যাকচুয়ালি কপি করতে হবে, এটা হলো একটা ব্যাপার। আর কয়টা যে নোটপ্যাডের মধ্যে যেগুলো জিনিস লিখো ওগুলা ব্যাপার সবই কপি করতে হবে। বুঝতে পারছো? এই যে নোটের মধ্যে যেগুলো জিনিস লিখি, এখানের মধ্যে যা যা জিনিসগুলো লিখি লাইক রুট মিন স্কয়ার স্পিড, ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন, যতগুলো জিনিস এগুলা জিনিস আমাদের মনে রাখতে হবে আর কি। ফার্স্ট অফ অল লিখতে হবে, দেন এরকম প্রত্যেকটা সরি কারেন্ট চলে গেছিল, আচ্ছা তো ঠিক আজকে আছে, পুরোটাই সমস্যা নাই। মিস অলমোস্ট। আমাদের অলমোস্ট আজকে শেষ, বুঝছো? যে আমাদের আচ্ছা অলরেডি ভাই, পড়ানোর কাজ শেষ, আমরা তোমাদের টাস্ক গুলা কি কি থাকবে ওগুলা বুঝাই দিতেছি। তো ফার্স্ট অফ অল, আচ্ছা ভাই আমি আবার দেখা শেষ করে নেব না। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, যে এখানের মধ্যে বলতেছি দেখো, একটা হলো কালকে ফ্রাইডে 5টা থেকে 7টা, কালকে ইউনিট 4 পার্টিকেল ফিজিক্স যা বাকি আছে ওইসব শেষ করব। দেন সানডের জন্য তোমাদের টাস্ক থাকবে কি, সানডের ক্লাসে চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিস অফ থার্মোডাইনামিক্স। এরপর আবার আমরা টিউসডেতে নিউক্লিয়ার ফিজিক্স শুরু করে দিব। নিউক্লিয়ার ফিজিক্স এর ইন্ট্রোডাকশন, এরপর আমরা নিউক্লিয়ার ফিজিক্স এখানে কন্টিনিউ করব থার্সডেতে। দেন আবার ফ্রাইডেতে আমরা একটা ওই এক্সট্রা ক্লাস দিয়ে পার্টিকেল ফিজিক্স এর যে চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিস কোশ্চেনস গুলো আছে ওইসব জিনিসগুলো শেষ করে ফেলবো। দেন ইউনিট 4 ওই দিক দিয়ে ফ্রাইডেতে আমরা দুইটা এক্সট্রা ক্লাস দিয়ে কভার করে ফেললাম। এন্ড ইউনিট 5 এখন আমাদের এরকম ফ্লোতে আছে সুন্দর মতো, ওইভাবে করে শেষ হইতে থাকবে। নিউক্লিয়ার ফিজিক্সও খুবই ছোট। হ্যাঁ কালকে তো ফ্রাইডে, ফারিয়া ঘুমাইছিলা? আচ্ছা, সো তাহলে আজকে বেসিক্যালি আমাদের আর কিছু বাকি নাই, তো আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করব। তোমরা ওই চেক পয়েন্ট কোশ্চেন গুলো তাহলে করা শুরু করে দাও। থার্মোডাইনামিক্স তো আমরা পড়লাম, থার্মোডাইনামিক্স এর লেকচার গুলি দেখে সুন্দর মতো চেক পয়েন্ট কোশ্চেন গুলি এন্ড এক্সাম প্র্যাকটিস কোশ্চেন গুলি সলভ করা শুরু করে দাও। দিস চ্যাপ্টার ইজ অ্যাকচুয়ালি ম্যাথ হেভি, অনেক বেশি ম্যাথ আসবে এই চ্যাপ্টার রিলেটেড, সো তাহলে ম্যাথ অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে থার্মোডাইনামিক্স রিলেটেড তো তাহলে আমরা ওইটা নিয়ে ডিসকাস করতে পারি, অর এলস আমরা ক্লাসটা এখানে শেষ করব। আচ্ছা, তো তাহলে আজকের জন্য আমাদের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।